যুক্তরাষ্ট্রের সংবিধান ম্যাম। যুক্তরাষ্ট্রের সংবিধান তো কতদিন ধরে পড়াচ্ছি, কত নাম্বার প্রশ্ন পড়াবো সেটা বলুন। আমি ভুলে গেছি, মনে নাই। তাড়াতাড়ি বলেন, আমার খারাপ লাগতেছে অনেক, একটার পর একটা ক্লাস দিতেছি, লাগতেছে না। রায়হান ভাই কত নাম্বার থেকে পড়াবো একটু বলেন তো প্লিজ, তাড়াতাড়ি। ম্যাম আমার তো মনে নাই, বাকিরা কি আপনাদের মনে আছে না যারা ক্লাস করছেন একটু বলেন। আমার মনে নাই, আমি সারাদিন একটা ক্লাস নেই, আমার মনে থাকে না। বলেন প্লিজ। কারো মনে নাই? 1 নম্বর পড়ানো শেষ হয়ে গেছে ম্যাম, 2 নম্বর থেকে তুমি কি সমর্থন করো যে সম্পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ বাস্তবে সম্ভব? আমার তো মনে এটা পড়ে না, পড়াই নেই। ওকে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ মানে হচ্ছে ডেলিগেটেড লেজিসলেশন। ডেলিগেটেড লেজিসলেশন জিনিসটা কি? এটা হচ্ছে আপনার সংসদ কর্তৃক নির্বাহী বিভাগ বা অন্যান্য প্রশাসনিক কর্তৃপক্ষকে অর্পণ করা হয় এমন একটা ক্ষমতা। মানে হচ্ছে সংসদের মাধ্যমে নির্বাহী বিভাগ বা অন্যান্য যে সকল প্রশাসনিক বিভাগগুলো আছে তাদের উপর যে স্পেশাল পাওয়ার অর্থাৎ স্পেশাল ক্ষমতা বা বিশেষ ক্ষমতাটা প্রদান করা হয় সেটাই হচ্ছে আপনার ডেলিগেটেড লেজিসলেশন বা ক্ষমতা স্বতন্ত্রীকরণ। আচ্ছা, এটার উদ্দেশ্য কি? প্রযুক্তিগত ও জটিল বিষয়গুলোকে দ্রুত সমাধান করা। মানে যদি কোনো ডিজিটালি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সেইটা মানে দ্রুত যে সমাধান, এই সমাধান করাই হচ্ছে আপনার এটার মূল উদ্দেশ্য। এবং তার সাথে সাথে সংসদের উপর যে চাপ, সেই চাপটাও অনেক অংশে স্থিতিশীল অর্থাৎ কমিয়ে নিয়ে আসে। এটাই হচ্ছে এটার মূল উদ্দেশ্য। কিরকম? উদাহরণস্বরূপ বাংলাদেশের বিভিন্ন অধ্যাদেশ বা বিধিমালার মাধ্যমে মন্ত্রণালয় সমূহকে সংসদীয় আইনের অধীন বিভিন্ন বিধি তৈরি করার ক্ষমতা দেওয়া হয়েছে। জিনিসটা কি বলছে দেখেন, বাংলাদেশের সরকার গঠন হওয়ার পরে প্রত্যেকটা বিভাগই কি সরকার দেখাশোনা করে নাকি প্রত্যেকটা বিভাগের জন্য আলাদা আলাদা লোককে ক্ষমতা দেওয়া হয়? বলেন। আইনের এটা দেখার জন্য একজন মন্ত্রী নিয়োগ করা হয়, আইন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সড়ক প্রতিমন্ত্রী, তারপর হচ্ছে শিক্ষামন্ত্রী, হ্যাঁ, ডাক টেলিযোগাযোগ মন্ত্রী। এ দেখেন আলাদা আলাদা মানে সেক্টর দেখার জন্য আলাদা আলাদা বিভাগ তৈরি করা হয় না? হ্যাঁ, এটা তৈরি করার উদ্দেশ্যটা কি? এটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আপনার যে সংসদের উপর যে চাপটা, সেই চাপটা কমায় নিয়ে আসে, কারণ একজনের পক্ষে তো সব কিছু হ্যান্ডেল করা পসিবল, তাই না? এই জন্যই আপনার এটা করা হয়। এটাই হচ্ছে মূলত আপনার ক্ষমতা স্বতন্ত্রীকরণ বা ডেলিগেটেড লেজিসলেশন। মানে ক্ষমতাটাকে ভাগ করে দেয়। হ্যাঁ, ক্ষমতাটাকে ভাগ করে দেয়। ঠিক আছে, এইটাই হচ্ছে মূল কথা। ক্ষমতা একজনের মধ্যে, একজনের গণ্ডির মধ্যে না রেখে সবার মাঝে ভাগ করে দেওয়া, অর্থাৎ যেই কাজের জন্য যেই ব্যক্তি যোগ্য বা এক্সপার্ট তার কাছে সেই ক্ষমতাটা ভাগ করে দেওয়া, এটি। আচ্ছা দেখেন, এবার প্রশ্ন, সম্পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ কি করা বাস্তবে সম্ভব হয়? না, সম্পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ করা বাস্তবে সম্ভব হয় না। কারণ কি? কারণ হচ্ছে সাংবিধানিক সীমাবদ্ধতা। আইন প্রণয়নের মৌলিক যে ক্ষমতা, সেই ক্ষমতা সংবিধান দ্বারা সংসদের উপর ন্যস্ত এবং সংসদ তার মূল দায়িত্ব পুরোপুরিভাবে হস্তান্তর করতে পারে। মানে যতই ভাগ করে দেয়া হোক না কেন, আপনার কিছু কিছু বিষয় কি বলা হয়েছে, সংসদের উপর ন্যস্ত থাকবে। সংসদ পুরাপুরি ক্ষমতা আপনার হস্তান্তর করে দিতে পারে না। গণতান্ত্রিক কাঠামোর ব্যাঘাত। জনগণের প্রত্যক্ষ প্রতিনিধির মাধ্যমেই আইন তৈরি করা উচিত এবং সম্পূর্ণ স্বতন্ত্রীকরণে জনগণকে নিয়ন্ত্রণ হারায় ফেলে। এই কারণে
সংসদ কি করতে পারে না, পুরোপুরি ক্ষমতাটা আপনার সবার উপর হস্তান্তর করে দিতে পারে না। তাতে করে যেটা হয়, জনগণের যে আপনার অধিকারটা, এই অধিকারটা আপনার বাস্তবায়িত হয় না। বেশি হলো না, একজন মেসেজ করা শুরু করেছে। তারপর কি, বিচার বিভাগীয় নজরদারি। আদালত সর্বদা দেখে যে অর্পিত আপনার 2 মিনিট। ওকে, বিচার বিভাগীয় নজরদারি। আদালত সর্বদা দেখে যে অর্পিত ক্ষমতা সংবিধান এবং আইনের সীমা অতিক্রম করেছে কিনা। কোর্টের রিভিউর একটা বিশেষ ভূমিকা রয়েছে আর কি। অর্থাৎ বিচার বিভাগীয় নজরদারির একটা বিশেষ ক্ষমতা থাকে আর কি। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যতই আপনার আলাদা আলাদা করে ভাগ করে দেন না কেন, আপনার আদালত অর্থাৎ বিচার বিভাগের একটা বিশেষ নজরদারি সব ক্ষেত্রেই থাকে। এটি আচ্ছা, তাহলে এটাই হচ্ছে আমরা মূলত ক্ষমতা স্বতন্ত্রীকরণ বুঝলাম। তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ বা ডেলিগেটেড লেজিসলেশন জিনিসটা কি? এটা হচ্ছে ক্ষমতাটাকে আপনার ভাগ করে দেয়া, ঠিক আছে? সংসদ বিভিন্ন নির্বাহী বিভাগ বা অন্যান্য যে আপনার আইনি বা প্রশাসনিক কর্তৃপক্ষ, তাদের মাঝে যে ক্ষমতাটা ভাগ করে দেয়, এইটাই হচ্ছে আপনার ডেলিগেটেড লেজিসলেশন বা ক্ষমতার স্বতন্ত্রীকরণ, ঠিক আছে? এই ক্ষমতার স্বতন্ত্রীকরণের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে সংসদের চাপ কমানো এবং আপনার যে প্রযুক্তিগত বা জটিল যে বিষয়গুলো, এগুলো যাতে দ্রুত সমাধান হয়। একজনের উপর সবকিছু দিয়ে রাখলে তো আপনার দ্রুত সমাধান হবে না, তাই না? এই জন্য আপনার প্রত্যেকটা বিভাগে আলাদা আলাদা ব্যক্তি, যোগ্য ব্যক্তি নিয়োগের মাধ্যমে সেগুলো দ্রুত সমাধান করার উদ্দেশ্যই হচ্ছে এর মূল, মানে করাই হচ্ছে এর মূল উদ্দেশ্য। আচ্ছা, এরপরের কথা হচ্ছে পুরোপুরি কি স্বতন্ত্রীকরণ সম্ভব কিনা? না, যতই আপনার মানে বিভাগ ভাগ করে দেয়া হোক না কেন, যোগ্য লোক মানে আপনার নিয়োগ দেয়া হোক না কেন, পুরোপুরি আসলে স্বতন্ত্রীকরণ কখনোই সম্ভব হয় না, ঠিক আছে? কেন পুরোপুরি স্বতন্ত্রীকরণ সম্ভব হয় না? পুরোপুরি স্বতন্ত্রীকরণ সম্ভব হয় না এই কারণে, কারণ তাতে জনগণের কি করা হয়, জনগণের সমস্যার সৃষ্টি হয়, অর্থাৎ তাদের মধ্যে একটা দৌনতার সৃষ্টি হয়ে থাকে, ঠিক আছে? এবং সবচেয়ে বড় কথা যেটা, সব ক্ষেত্রে কোর্ট বা বিচার বিভাগের একটা বিশেষ নজরদারি রাখতে হয় এই জন্য। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ব্রিটিশ সরকার কি এই মতবাদ গ্রহণ করেছিল কিনা? 2 মিনিট। সন্ধ্যা 7টা থেকে 1টার পর একটা ক্লাস, তাই না? থাকতে সে কমবে না। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন কি না? জি ম্যাম। আমার আজকে শরীরটা অনেক খারাপ লাগতেছে। আমি আজকে সন্ধ্যা 7টা থেকে 1টার পর একটা অনলাইনে ক্লাস নিচ্ছি এবং সারাটা দিন আমার আজকে অবস্থা খারাপ। কোর্টে হিয়ারিং ছিল, মানে অবস্থা কাহিল আমার। আপনাদের ক্লাস নিচ্ছি, মাথার মধ্যে পানি দিয়ে দিয়ে আসতেছে আমি ক্লাস। আচ্ছা, কি বলা হচ্ছে ব্রিটিশ সরকার ম্যাম শরীর খারাপ লাগলে আজকে বাদ দেন না। আজকে আমি রেস্ট নিতেই পারিনি। সকাল 7টার সময় বাসা থেকে বের হয়ে গেছি। ম্যাম সমস্যা না, আজকে না হলে ক্লাসটা ক্যান্সেল করে দিন। ম্যাম সমস্যা থাকবে না। আরে সমস্যা নেই, রাখেন, মাথায় পানি দিয়ে আসছে, সমস্যা নেই। আচ্ছা, যেটা বলতেছি, হয়েছে কি সকাল 7টার দিকে আমি বাসা থেকে বের হয়েছি, হিয়ারিং ছিল কোর্টে, বাসায় আসছি 5টায়। তারপরে থেকে এই যে 7টা থেকে নিয়ে যে শুরু করছি একটার পর একটা রেস্ট নিতে পারতেছি না। আচ্ছা, যাই হোক,
কি বলছে, ব্রিটিশ সরকার কি এই মতবাদ গ্রহণ করেছিল কিনা? আচ্ছা দেখেন, ব্রিটিশ সরকার এই মতবাদটা আসলে পুরোপুরি ভাবে গ্রহণ করে নাই, ঠিক আছে? কিছুটা গ্রহণ করছিলেন, কিছুটা গ্রহণ করে নাই। হ্যাঁ, এই জন্য বলা হয় এই কথাটা আংশিক ভাবে সত্য। কি বলা হয়েছে? যেহেতু ব্রিটিশ সরকার এই মতবাদটা পুরোপুরি ভাবে গ্রহণ করে নাই, সেহেতু এই কথাটা আংশিক সত্য। দেখেন নিচে কিছুটা বিশ্লেষণ করা হলো। ব্রিটিশ সরকার আপনার ক্ষমতা স্বতন্ত্রীকরণ ধারণা ব্যবহার করেছিল বিশেষ আইনের ক্ষেত্রে, বিশেষ করে আপনার এই যে ভারত শাসন যখন 1935 সালে হয়, অর্থাৎ যখন ব্রিটিশরা, আমরা তো জানি যে ব্রিটিশরা ভারত শাসন করছে, পাকিস্তানের শাসন করছে, আস্তে আস্তে না আপনার এটা ভাগ হয়েছে, তাই না? তো এই জন্য ওরা যখন আপনার 1935 সালে আপনার ভারত শাসন করতো, তখন ভারত শাসন আইনে 1935 নামে একটা আইন তৈরি করা হয়। এই আইনের মাধ্যমে কিছু প্রশাসনিক ক্ষমতা প্রদেশগুলোতে আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এইটুকুই হচ্ছে তাদের গ্রহণ। এছাড়া তারা বেশি কিছু গ্রহণ করে নাই, শুধুমাত্র এই ভারত শাসন আইন 1935 এর মাধ্যমে। দেখেন প্রকৃত ক্ষমতা ছিল না, যদিও কিছু ক্ষমতা অর্পণ করা হয়, কিন্তু আসল কর্তৃত্ব ও চূড়ান্ত সিদ্ধান্ত ছিল ব্রিটিশ গভর্নর বা জেনারেল। আচ্ছা, আরেকটা জিনিস একটু ভালোভাবে যদি আপনারা খেয়াল করেন, আমাদের যদিও এখন আমরা স্বাধীন, হ্যাঁ স্বাধীন বাংলাদেশ, ভারতও স্বাধীন হয়েছে ব্রিটিশদের কাছ থেকে, পাকিস্তানও স্বাধীন, সবই স্বাধীন, কিন্তু তারপরও একটা জিনিস যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, আমরা কি আসলে পুরোপুরি স্বাধীন? এখন আমাদের উপর ব্রিটিশদের কি শাসন নাই? চিন্তা করেন তো, বলেন কি মনে হয় আপনাদের? এখনো আমাদের আমাদের দেশ যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে চায়, সেক্ষেত্রে কিন্তু ওই আমেরিকা ওই দিক থেকে কিন্তু আমাদের কি করতে হয়, বলেন কি করতে হয়? তাদের ধন্য দিতে হয়, তাদের সহযোগিতা নিতে হয়। কি করতে হয় কিন্তু ইভেন একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের দেশটা পুরাটাই কিন্তু কিভাবে চলে, বাহিরের দেশের যে টাকা অর্থাৎ রেমিটেন্স এসে এই হিসেবেই চলছে। আমরা যদিও স্বাধীন, কিন্তু পুরোপুরি কিন্তু আমরা নিজেদেরকে এখনো স্বাধীন করতে পারি না। আমরা কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে আমাদেরকে কিন্তু কি করতে হয়, ব্রিটিশদের সিদ্ধান্ত এখনো আমাদের নিতে হয়। ওরা ছাড়া আসলে আমরা ভালো করে যদি খেয়াল করেন, আমরা কিন্তু পুরোপুরি স্বাধীন না। আমাদের এখনো তাদের কাছে কিন্তু বিশেষ করে অর্থনৈতিক যে আমাদের প্রয়োজনটা, এটার জন্য কিন্তু আমাদের এখনো ওইদিকে আমাদের হাত বাড়াইতে হচ্ছে। তো এই জন্যই বলা হয়েছে যে দেখেন, যদিও তারা আলাদা আলাদা করে ভাগ করে দিছিল, তবুও কর্তৃত্ব বা চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু ব্রিটিশ গভর্নর জেনারেল বা সংসদের হাতেই ছিল, এবং যে জিনিসটা এখনো আছে। ওকে, আচ্ছা যাই হোক, ভারতীয় উপর আস্থা ছিল সীমিত। শাসন ব্যবস্থার মূল সিদ্ধান্ত এবং নীতি নির্ধারণে ভারতীয়দের পূর্ণ অংশগ্রহণ ছিল না। এ থেকে বোঝা যায় যে ব্রিটিশ সরকার প্রকৃত অর্থে এই মতবাদ পুরোপুরি বাস্তবায়ন করে নাই। কি বলা হয়েছে? শাসন ব্যবস্থার যে মূল সিদ্ধান্ত, হ্যাঁ এই মূল সিদ্ধান্তে আপনার ভারতীয়দের পুরোপুরি অংশগ্রহণ ছিল না, এবং এইটা থেকেই বোঝা যাচ্ছে যে ব্রিটিশ সরকার প্রকৃত অর্থে এই মতবাদটা পুরোপুরি বাস্তবায়ন করে। মানে তারা এমন চালাক যে তারা কি করে, তারা ঠিকই ক্ষমতা ভাগ করে দিচ্ছে, মানে শো করতেছে যে হ্যাঁ আমরা ক্ষমতা ভাগ করে দিলাম, আমাদের আর এদিকে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু তারপরও কর্তৃত্ব দেখায় কিন্তু আপনার বা সিদ্ধান্ত, চূড়ান্ত যে সিদ্ধান্তটা, এই চূড়ান্ত সিদ্ধান্তটা কিন্তু তারাই গ্রহণ, ঠিক আছে? এই জন্যই বলা হয় যে ওরা আসলেই এই ক্ষমতা স্বতন্ত্রীকরণটা পুরোপুরি ভাবে মতবাদটা গ্রহণ করেন নাই। এবার বুঝছেন? হ্যাঁ, তাহলে আমরা কি বুঝলাম? এই যে ব্রিটিশরা বলতেছে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ তারা মানে না, কথাটা কিন্তু পুরোপুরি সত্য না হইলেও আংশিক ভাবে সত্য, ঠিক না? প্রশ্নটা বুঝছেন? গুড। আচ্ছা, তাহলে ডেলিগেটেড লেজিসলেশন আর হচ্ছে এই যে ভারতীয় শাসনতন্ত্রে যে আপনার ব্রিটিশদের যে মতবাদ, এই দুটো প্রশ্নের অ্যান্সার ক্লিয়ার? কোনো সমস্যা আছে? সমস্যা নেই। সবাই বলেন কোনো সমস্যা আছে কিনা, খালি শাহিনা খানমই বলে, কাকে আর কেউ বলে না কেন? না ম্যাম, সমস্যা নাই।
ওকে ফাইন। আচ্ছা, এরপরে কি বলবো? এরপরে হচ্ছে মন্ত্রীদের দায়িত্বশীলতা বলতে কি বুঝো? মিনিস্ট্রিয়াল রেসপন্সিবিলিটি। মিনিস্ট্রিয়াল রেসপন্সিবিলিটি বলতে কি বুঝো? মিনিস্ট্রিয়াল রেসপন্সিবিলিটি বলতে বোঝাচ্ছে হচ্ছে মন্ত্রীদের প্রতি সংসদে, বিশেষ করে নিম্নকক্ষ যে হাউস, এই হাউস অফ কনসালের আপনার প্রতি তাদের যে কার্যাবলী, এই কার্যাবলীর জন্য রাজনৈতিক বা সাংবিধানিক জবাবদিহিতা বাধ্যবাধকতা। ঠিক আছে? আচ্ছা, জিনিসটা কি? জিনিসটা হচ্ছে, দেখেন, জনগণের মাধ্যমে একটা দেশের সরকার গঠন হয়। সরকার মন্ত্রী পরিষদ গঠন করে, তাই না? অর্থাৎ কোথায় কোন মন্ত্রীকে নিয়োগ দিবে, স্বাস্থ্যমন্ত্রী, তারপরে হচ্ছে শিক্ষামন্ত্রী, হ্যাঁ, মানে কোথায় কোন মন্ত্রী নিয়োগ দিবে এটার দায়িত্ব হচ্ছে আপনার কার? সরকারের। কিন্তু তারপর এই মন্ত্রী পরিষদ এবং সরকার দুইজনই সংসদের কাছে জবাবদিহিতা করে না? বলেন, রাজনৈতিক ভাবে হোক বা সাংবিধানিক ভাবে হোক, যেভাবেই হোক না কেন, তারা কিন্তু সব সময় সংসদের কাছে জবাবদিহিতা করতে বাধ্য, তাই না? মন্ত্রী পরিষদে যদি কোনো অরাজকতার সৃষ্টি হয়, সেটার জন্য যেমন আপনার মন্ত্রী পরিষদটাও আপনার জবাবদিহিতা করতে বাধ্য, ঠিক তেমনি ভাবে কিন্তু সরকারও জবাবদিহিতা করতে বাধ্য, সমানভাবে, তাই না? আচ্ছা, এই জিনিসটাই বলছে যে মন্ত্রীদের দায়িত্বশীলতা বলতে মূলত আপনারা কি বুঝেন? দেখেন, মন্ত্রীদের এই দায়িত্বশীলতাটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সমষ্টিগত দায়িত্ব অর্থাৎ কালেকটিভ রেসপন্সিবিলিটি, আরেকটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি বা ব্যক্তিগত দায়িত্ব। অর্থাৎ আপনার সমস্ত মন্ত্রীদের দায়িত্বটা কেমন হইতে পারে সেইটা, আরেকটা হচ্ছে নিজ নিজ মন্ত্রণালয়ের তাদের দায়িত্ব কেমন হইতে পারে, এটাই। আচ্ছা, দেখেন, সমষ্টিগত দায়িত্ব বা কালেকটিভ রেসপন্সিবিলিটি, সমস্ত মন্ত্রীরা মন্ত্রী পরিষদের সিদ্ধান্তে একমত হবে। মন্ত্রী পরিষদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে সকল মন্ত্রীদের একমত হইতে হবে। আচ্ছা, এখানে একটা কথা আছে যে জিনিসটা এখানে লেখা নেই, সংখ্যাগরিষ্ঠ ভোটে আপনার একমত হইতে হবে। এখন ধরেন কথার কথা, 5 জনের মধ্যে যদি আপনার একজন হ্যাঁ ভোট দেয়, বাকি 4 জনই যদি না ভোট দেয়, তাহলে সেই ক্ষেত্রে কোনটা গ্রহণযোগ্যতা পাবে? নিশ্চয়ই না ভোটটা, তাই না? কিন্তু 5 জনের মধ্যে যদি মনে করেন 3 জন হ্যাঁ ভোট দেয় আর 2 জন যদি না ভোট দেয়, তাহলে 3 জনেরটা গ্রহণযোগ্য হবে। তো এইরকম এই জিনিসটা সংখ্যাগরিষ্ঠ হইতে হবে। এখন সমস্ত মন্ত্রী মানে যে সবার মন মানসিকতা তো একরকম নাও হতে পারে, এটাই স্বাভাবিক, তাই না? সমস্ত মন্ত্রী মানে হইতেছে আপনার যদি 15-20 জন মন্ত্রী থাকে, 15-20 জনই যদি আপনার মানে 15-20 জনকে হ্যাঁ ভোট দিতে হবে বিষয়টা তা না। কেউ না ভোট দিবে, কেউ হ্যাঁ ভোট দিবে, কিন্তু বিষয়টা হচ্ছে আপনার কি হইতে হবে? সংখ্যাগরিষ্ঠ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকতে হবে, এই যে। এবং মন্ত্রী পরিষদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে মত প্রকাশ করা যাবে না, প্রকাশ্যে কোনো মত প্রকাশ করা যাবে না। যদি কেউ দ্বিমত পোষণ করে তবে তাকে পদত্যাগ করা হবে। বুঝতে পারছেন? আপনাদের যদি কোনো সমস্যা থাকে, যদি আপনার এই মতটা না মানে এই সিদ্ধান্তে যদি সম্মতি না দেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা ভোটের মাধ্যমে সেটা প্রকাশ করেন, কিন্তু সরাসরি আপনারা মত প্রকাশ করতে পারবেন না। বুঝছেন? যদি কেউ মত প্রকাশ করে তাহলে সেই ক্ষেত্রে তাকে অবশ্যই পদত্যাগ করা হবে। এখানেও একটা কথা আছে, সংখ্যাগরিষ্ঠ ভোটের মাধ্যমে যেটা হবে সেটা, এখন মনে করেন 5 জনই বলতেছে ইয়েস, একাই বলতেছে না, এবং শুধুমাত্র নাই না, আপনি এটা বাস্তবায়ন করার জন্য আপনি আরো কাজ করতেছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেটা পদত্যাগ করা হবে। এই আচ্ছা, ব্যক্তিগত দায়িত্বগুলো কি? প্রত্যেকটা মন্ত্রী অর্থাৎ প্রতিটা মন্ত্রী তার নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম এবং প্রশাসনের জন্য এককভাবে দায়বদ্ধ। যেমন স্বাস্থ্যমন্ত্রী তার স্বাস্থ্য বিভাগে কি কি উন্নয়ন ঘটাইলো, কি কি বিষয়ে আপনার নতুন নতুন করে সে সংযোজন করলো, কি কি সাহায্য করলো, বা কোন কোন বিষয় সে প্রতিষ্ঠা করলো, হ্যাঁ, কত টাকা মারলো, কি করলো, সব কিছুর জন্যই তাকে জবাবদিহিতা করতে হবে তার স্বাস্থ্য বিভাগে। ঠিক তেমনি ভাবে শিক্ষামন্ত্রী, তারপরে হচ্ছে প্রতিমন্ত্রী, হ্যাঁ, সবাই, অর্থাৎ প্রত্যেকটা মন্ত্রী তার নিজ নিজ মন্ত্রণালয়ে কি কি কার্যক্রম করছে, কি কি প্রশাসনের কি কি করছে, সবকিছুর জন্য সে এককভাবে দায়বদ্ধ। এবং নিজের মন্ত্রণালয়ে কোনো অনিয়ম বা দুর্নীতি যদি হয়ে থাকে, তাহলে সেটার জন্য তিনি দায়ী থাকবেন, এবং অবশ্যই তাকে এটা ক্ষতিপূরণও করতে হবে। এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? এই দুটো বিষয় বুঝছেন? একদম ইজি বিষয়, বুঝছেন না? জি ম্যাম। এটা হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভূমিকা ও গুরুত্ব। এই ক্ষেত্রে
ব্রিটিশ পার্লামেন্ট ব্যবস্থায় একজন ব্রিটিশ প্রধানমন্ত্রীর কি ধরনের ভূমিকা থাকে এবং তার দায়িত্ব কর্তব্যটা কি? এই জিনিসটা দেখেন, আমরা দেখি মন্ত্রিপরিষদের নেতা অর্থাৎ হেড অফ ক্যাবিনেট। আচ্ছা, কি বলা হচ্ছে আপনার প্রধানমন্ত্রীর মন্ত্রী পরিষদ। আচ্ছা আচ্ছা, দেখেন ব্রিটিশ পার্লামেন্টারি ব্যবস্থায় প্রধানমন্ত্রী যে সরকার এবং মন্ত্রী পরিষদের কেন্দ্রীয় ও প্রধান ব্যক্তি হিসেবে তিনি বিবেচিত হবেন, অর্থাৎ প্রধানমন্ত্রী সরকার এবং মন্ত্রী পরিষদের কেন্দ্রীয় ব্যক্তি হিসেবে পরিচিত হবেন। এবং তার যে কাজগুলো দেখেন, প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সভা আহ্বান করবে এবং সভাপতিত্ব করবেন। তাছাড়া নীতিগত যে সকল সিদ্ধান্ত থাকবে সেই সিদ্ধান্তেও তিনি মতামত দিবেন এবং তার মতামতটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হবে। দ্বিতীয়ত আপনার হেড অফ গভর্নমেন্ট, প্রধানমন্ত্রী সরকার পরিচালনার নেতৃত্ব দিবেন এবং প্রশাসনিক কাজ বলেন এবং নীতি নির্ধারণ বা বাস্তবায়নে তিনি বিশেষ ভূমিকা পালন করবেন। মন্ত্রীদের নিয়োগ এবং বরখাস্তকারী, অন্যান্য মন্ত্রীদের নিয়োগ এবং অপসারণের পরামর্শ আপনার রাজার কাছে, অন্যান্য মন্ত্রীদের নিয়োগ এবং অপসারণের পরামর্শ রাজার কাছে প্রধানমন্ত্রী দেন। এই লাইনটা একটু কেমন যেন লাগতেছে আমার কাছে। রাষ্ট্রপতির কাছে। এটা তো রাজা হবে না, রাষ্ট্রপতি হবে। এটা একটু দেখবেন রায়হান ভাই, ঠিক আছে? আচ্ছা, কার্যত মন্ত্রী পরিষদ গঠনে তার চূড়ান্ত মতামতই আপনার বিবেচিত বলে ঘোষণা করা হবে। এটা রানী হবে কি পরামর্শ রানীর কাছে প্রথম? আমি ওইটাই বলতেছিলাম, যেটা তো রাজা তো না, রানী। আমাদের দেশে রাষ্ট্রপতি, কিন্তু ওদের দেশে তো আপনার কি রাজা রানী, মানে রাজারই না রানী। আচ্ছা, সংসদের সরকারের মুখপাত্র, সংসদের সরকারের যে নীতি, হ্যাঁ, সেই নীতিটা অবশ্যই উপস্থাপন করতে হবে, প্রশ্নের জবাবদিহিতা, জবাব প্রদান এবং সরকারের পক্ষে যদি কোনো বক্তব্য প্রদান করতে হয় সবকিছু তিনি করবেন। আচ্ছা, দলীয় নেতা, সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে তিনি প্রধানমন্ত্রী এবং দলের যে অভ্যন্তরীণ শৃঙ্খলা, এই শৃঙ্খলা রক্ষাতেও তার বিশেষ ভূমিকা থাকবে। ক্লিয়ার? হ্যাঁ, জি ম্যাম, ক্লিয়ার। গুড। তাহলে 2 নাম্বার প্রশ্ন নিয়ে কার কোনো সমস্যা আছে? নাই ম্যাম। সমস্যা নেই। 3 নাম্বার, লর্ড সভা কিভাবে গঠিত হয় এবং তুমি কি মনে করো যে লর্ড সভার মতো একটি কক্ষ বাংলাদেশের জাতীয় সংসদে থাকা প্রয়োজন? দেখেন, লর্ড সভা জিনিসটা কি আগে তো এটা বুঝতে হবে, তারপরে না বলবো যে বাংলাদেশে থাকা উচিত কিছু জিনিস। দেখেন, লর্ড সভা বা হাউস অফ লর্ডস, এটার অর্থ হচ্ছে যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চ কক্ষ, ঠিক আছে? এটা হচ্ছে হাউস অফ কমন্স বা নিম্ন কক্ষের পাশাপাশি যুক্তরাজ্যের একটা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় কাঠামো, যার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই লর্ড। মানে হচ্ছে আপনার এটা কি সংসদীয় কাঠামোরই একটা গুরুত্বপূর্ণ অংশ, ঠিক আছে? আচ্ছা, এটা কিভাবে গঠন হয় দেখেন, লর্ড সভার সদস্যগণ সাধারণত নির্বাচনের মাধ্যমে নয় বরং মনোনয়নের মাধ্যমে নিযুক্ত হয় এবং এদের প্রধান শ্রেণীগুলো কি কি দেখেন, লাইফ পিয়ার্স, দেখেন জীবিত কাল পর্যন্ত সদস্যপদ থাকবে, উত্তরাধিকার এক্ষেত্রে প্রযোজ্য নয়। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস দেখেন, অন্যান্য ক্ষেত্রে আমরা দেখে আসছি যে একটা আপনার কি থাকে, এই টাইম লিমিটেশন থাকে, থাকে না? যেমন আমাদের বাংলাদেশে 5 বছরের জন্য মন্ত্রী পরিষদ থাকে, পরবর্তীতে কিন্তু 5 বছর পরে কিন্তু নতুন মন্ত্রী পরিষদ গঠন হয়। কিন্তু এদের এই জিনিসটা তা না, জীবিত কাল পর্যন্ত, যতদিন সে জীবিত আছে ততদিন পর্যন্ত সে সদস্য পদ হিসেবে আছে। এখানেও একটা কথা আছে, জীবিত আছে জন্য যে একেবারে মানে 100 বছর বয়স পর্যন্ত সে বাঁচতে 100 বছরও থাকলো, বিষয়টা তা না। একটা নির্দিষ্ট টাইম থাকবে, যেমন যতদিন পর্যন্ত সরকারি চাকরিজীবী থাকে ততদিন পর্যন্ত। আমাদের বাংলাদেশে যেমন কত 50 না কত জন এরকমই মনে হয় 50 বছর না, 59 চাকরিজীবী কি আছে, সরকারি চাকরিজীবী কি আছে? 59 ম্যাম। 59 না, কমাইছে না নাকি? জি না ম্যাম, 59 বাড়ানোর কথা ছিল, এই যাই হোক, বাড়ানো হয়নি, 59 রয়েছে। 59 আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক। ঠিক সেরকম বুঝছেন, ওই রকম একটা টাইম থাকবে, 100 বছর বাঁচলে 100 বছর এসে থাকবে। এই সরকারি চাকরির বয়স যেরকম ওইরকম এরকম একটা টাইম লিমিটেশন দেয়া থাকবে। আচ্ছা, তবে এক্ষেত্রে উত্তরাধিকার প্রযোজ্য নয়, মানে আমি মারা গেলে আমার মৃত্যুর পরে আমার সন্তান এসে দাঁড়াবে, এইটা হবে না।
ঠিক আছে? আর কি, প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত হয়ে রাজা রানীর দায়িত্বে তারা নিয়োগপ্রাপ্ত। গেল। আচ্ছা, এরপরে দেখেন কি বলেছে, হেরিডিটারি পিয়ার্স, পূর্বে বংশানুক্রমিক ভাবে সদস্যপদ লাভ করতে। আচ্ছা, এইটা হচ্ছে বংশা পরম্পরায় তারা সদস্যপদ লাভ করতো। আমার বাবা, বাবার মৃত্যুর পরে আমি, আমার মৃত্যুর পরে আমার ছেলে, এরকম আর কি। ঠিক আছে? তবে বর্তমানে মাত্র 92 জন নির্বাচিত হেরিডিটারি পিয়ার রয়েছেন, মাত্র 92 জন ওইরকম বংশ পরম্পরায় আছে, এর বেশি নেই। এরপরে হচ্ছে কি আপনার বলা হয়েছে, আচ্ছা, বিশপগণ অর্থাৎ লর্ড স্পিরিচুয়াল, চার্চ অফ ইংল্যান্ডের সিনিয়র বিশপগণ অর্থাৎ প্রায় 26 জন। দেখেন বিষয়টা, তাহলে আমরা কি দেখলাম, হেরিডিটারি পিয়ার্স কতজন, 92 জন, আর এখানে আছে লর্ড স্পিরিচুয়াল কতজন, 26 জন। ঠিক আছে? হ্যাঁ, আর এইখানে বলা হয়েছে আপনার জীবিত কাল পর্যন্ত তারা সদস্যপদ হিসেবে থাকবে এবং প্রধানমন্ত্রীর মাধ্যমে মনোনীত হয়ে তারা রাজা রানী দ্বারা নিয়োগপ্রাপ্ত হবে। তবে একটা বিষয়, এখানে উত্তরাধিকারীর কোনো ই নেই, চান্স নেই উত্তরাধিকারের এখানে। আচ্ছা, এখন কথা হচ্ছে বাংলাদেশে কি লর্ড সভার মতো একটা কক্ষ থাকা প্রয়োজন আছে কি না, আপনি কি মনে করেন? হ্যাঁ, বাংলাদেশে জাতীয় সংসদের লর্ড সভার মতো একটি উচ্চ কক্ষ থাকা প্রয়োজন। কেন প্রয়োজন? দেখেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে অধিক ভারসাম্য। একটি উচ্চ কক্ষ থাকলে যে জিনিসটা হয়তো আইন প্রণয়ন প্রক্রিয়ায় আরো গভীর পর্যালোচনা সম্ভব হতো, যে ক্ষেত্রে আপনার আইনগত যে ভুল বা ত্রুটি এইগুলা আপনার অনেকাংশে কমে আসতো এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় একটা বিশেষ ভূমিকা পালন করতে পারত। দ্বিতীয়ত কি, দীর্ঘ অভিজ্ঞতা। দেখেন, একটা মানুষ কিন্তু যখন জয়েন করে চাকরিতে, হ্যাঁ, সাথে সাথে কিন্তু সে একদম সব কিছুতে পারদর্শী হয়ে ওঠে, তাই না? আপনি যখন প্রথম চাকরিতে জয়েন করছেন তখন কি আপনি সাথে সাথেই একদম মানে সবকিছু আপনার নখদর্পণে চলে আসছে? নিশ্চয়ই না। আপনাকে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, অনেকাংশে 10 বছর আপনাকে অপেক্ষা করতে হয়েছে, ঠিক না? ফর এক্সাম্পল, আমি যখন ফার্স্ট শুরু করলাম পড়ানো তখন নিশ্চয় এত সুন্দরভাবে আপনাদেরকে বুঝাইতে পারতাম না, তাই না? তখন আমাকেও সাহায্য নিতে হইতো বই পুস্তকের, ঠিক আছে? এবং আমাকেও দেখা যেত যে অনেক ক্ষেত্রে আমি হয়তোবা থেকে যাইতাম। এখন যেরকম আমার বই দেখতে হয় না, আমি হয়তোবা নিজস্ব জ্ঞান থেকে আপনাদেরকে বুঝাইতে পারি, ওই সময় তো আমার এই জিনিসটা ছিল না। তো এই জিনিসটা বলা হয়েছে যে আমাদের দেশে যে জিনিসটা হয়, আপনার সবকিছু বুঝতে বুঝতে আপনার 5 বছর যেহেতু মন্ত্রী পরিষদের টাইম, বুঝতে বুঝতেই আমার দেখা যায় যে 4 বছর চলে গেছে বা 3 বছর চলে গেছে। হ্যাঁ, তাহলে লাস্ট 1 বছর আমি কি উন্নয়ন করব? আমি কি খুব বেশি উন্নয়ন করতে পারবো? আপনার কাছে কি তাই মনে হয়? নিশ্চয়ই না। তো এই জন্য বলা হচ্ছে যে আপনার যত বেশি অভিজ্ঞ, মনে রাখবেন, যখন আপনি ডাক্তার দেখাইতে যান তখন নিশ্চয়ই যে ব্যক্তি, যেই ডক্টর বেশি অভিজ্ঞ তার কাছেই আপনি যাইতে চান, তাই না? হ্যাঁ, আপনি একজন ফুল প্রফেসর যে তার কাছেই যাবেন, আপনি কিন্তু একজন অ্যাসিস্ট্যান্ট ডক্টর যে তার কাছে যাবেন না। আপনি যখন দেখবেন যে ফুল প্রফেসর আছে তখন সেক্ষেত্রে আপনি কিন্তু চাইতে যাবেন সরাসরি ফুল প্রফেসর। কেন? কারণ তিনি বেশি অভিজ্ঞ। তো এই জন্যে অভিজ্ঞ লোকের খুব দরকার, বিশেষ করে একটা দেশ চালানোর জন্য একজন অভিজ্ঞ রাজনীতিবিদ বা অভিজ্ঞ ব্যক্তির খুবই প্রয়োজন। এই কারণে বলা হচ্ছে দীর্ঘ অভিজ্ঞদের অংশগ্রহণের সুযোগ। দেখেন, প্রাক্তন বিচারপতি, আমলা, শিক্ষাবিদ, অভিজ্ঞ পেশাজীবীদের একটা নিরপেক্ষ কক্ষ থেকে দেশের নীতি নির্ধারণে বিশেষ অবদান রাখার একটা সুযোগ হতো তখন। ক্ষমতার কেন্দ্রীভূত, যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে একক সংখ্যাগরিষ্ঠ সরকারের কর্তৃত্বাধীনের আচরণে হ্রাস টানতে পারে। সংখ্যালঘু ও প্রাক্তন জনগোষ্ঠীর কণ্ঠস্বর, উচ্চ কক্ষে সংরক্ষিত আসনের মাধ্যমে সংখ্যালঘু বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা যাবে। আচ্ছা, যারা এই দ্বিমতটা পোষণ করতে পারছে না, যারা এই দ্বিমতটা পোষণ করেন তাদের যুক্তি, উচ্চকক্ষ সৃষ্টি ব্যয়বহুল এবং দীর্ঘসূত্রতা। আচ্ছা, কেন এই জিনিসটা সবাই মানে আনতে চায় না? দ্বিমত পোষণ করার উদ্দেশ্যটা কেন দ্বিমত পোষণ করে? তার কারণ হচ্ছে এটা অনেক ব্যয়বহুল, ঠিক আছে? এবং বাংলাদেশের মতো এরকম উন্নয়নশীল একটা দেশে এটা কার্যকর করা যদিও আপনার উচিত, কিন্তু এই আপনার খরচের কারণে এবং দীর্ঘসূত্রিতার একটা বিষয়ের কারণে এই জিনিসটা আনা পসিবল হয়। বুঝছেন এবার?
বুঝছেন কিনা? হ্যাঁ ম্যাম। তাহলে আজকে এইটুকুই থাক। কারো কোনো সমস্যা আছে নাকি বলেন? ঠিক আছে বেজে গেছে, কারো কোনো সমস্যা আছে কিনা বলেন? আরে তুমি জানি লক খুলো তো। নাই ম্যাম। ক্লাস শেষ হয়নি এখন। আশ্চর্য। আচ্ছা আজকে এখানে ক্লাসটা রাখতেছি আমি, ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে ম্যাম, ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম।